ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। সেলিম খান, আমরা যদি দেখি যে ইউরোপের অর্থনীতি গত কয়েক বছর ধরে ক্রমাগতভাবে নিচে নামছে। আমরা যদি দেখি যে একসময় যেই জার্মানিকে বলা হতো ইউরোপের পাওয়ার হাউস, সেই জার্মানির অর্থনীতি কিন্তু বেশ আমরা দেখছি যে নিচের দিকে নামছে এবং বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দীর্ঘ অর্থনৈতিক মন্দা আসতে যাচ্ছে জার্মানিতে। এখন আসলে কি অবস্থা জার্মানির? আপনি একটা ভালো প্রসঙ্গের অবতারণা করেছেন যে জার্মানিকে কেন হঠাৎ এতগুলো দেশ থাকতে ইউরোপে ইউরোপ জুড়েই এক ধরনের আর্থিক মন্দা অবস্থা কাজ করছে, মানে খুব ভালো যে পরিস্থিতি সেটা না, কিন্তু এর মধ্যে জার্মান হচ্ছে উজ্জ্বল ব্যতিক্রম। কারণ আপনি যেটা বললেন এক্ষুনি যে জার্মানিকে 2010 সাল থেকে বলা হতো যে ইউরোপের ইকোনমিক পাওয়ার হাউস, মানে ইউরোপ শুধু নয়, এই ইউরোপীয় ইউনিয়নের এবং ইউরোপের এই জার্মানি ছিল যে বিশ্বের তৃতীয়, এবং ছিল না শুধু, এখনও আছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি। এবং সেই অর্থনীতির যদি কোনো একটি এই ধরনের অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ যদি ভঙ্গুর অবস্থায় পড়ে, তার প্রভাব কিন্তু বিশ্ব জুড়ে পড়বে। এখন যে আপনি বলতে পারেন যে জার্মানির যে অবস্থা খারাপ, সেটা নজির কি? আপনাকে শুধু দুটো উদাহরণ দিয়ে আমি মনে হয় তাহলে বোঝাতে পারবো, আপনার সঙ্গে সঙ্গে আমাদের দর্শকরাও বুঝতে পারবেন। একটা হচ্ছে যে জার্মান গাড়ি প্রস্তুতকারী কোম্পানি আছে যে ভক্সওয়াগান আমরা বলি, ওদের হতে উচ্চারণ হয়তো ফোক্সভ্যাগন এই ধরনের উচ্চারণ করে। এই প্রতিষ্ঠানটি তার 3টি কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে যে তার পক্ষে ম্যানুফ্যাকচারিং কস্ট এত বেশি হয়েছে এবং বিপুল সংখ্যক কর্মী কিন্তু এখন কর্মহীন। একটি গেল। 2 নম্বর হচ্ছে যে বর্তমান যে সরকার চ্যান্সেলর যিনি উলফ শলজ, তার সরকারের কিন্তু অনাস্থা ভোটে হেরে যাওয়ার কারণে তার সরকারের পতন হয়েছে। এই পতন হওয়ার পর খুব দ্রুত নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানকার নির্বাচন কমিশন জানিয়েছে তাদের কাছে ব্যালট পেপার ছাপার মতো কাগজ নেই। তা কোনো নির্বাচন কমিশনের কাছে তার কাগজ থাকে না। কাগজ কি হয়? কাগজ কিনতে হয়। তার মানে হচ্ছে যে কাগজ কেনার মতো তাদের কাছে পয়সা নেই। 3 নম্বর যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রেডিকশন হচ্ছে যে আগামী কয়েক বছর জার্মানির গ্রোথ হবে 0, কখনো কখনো এটা নেগেটিভ হতে পারে, তার মানে ডিগ্রোথ হবে। ফলে জার্মানরা কিন্তু একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই পুরো জার্মানি দেশটা পড়তে চলেছে। এবং জার্মানির পাশাপাশি কিন্তু যারা তাদের উপর নির্ভরশীল, ধরেন আমাদেরও যে এসব শিল্প কারখানা বা আমদানি রপ্তানি যেটাই যুক্ত থাকুক না কেন, বিশেষত আমাদের রপ্তানি যে ক্ষেত্রে যুক্ত, সেক্ষেত্রে কিন্তু আমরাও এইটার সঙ্গে সঙ্গে ধাক্কা খাবো। একই সাথে যদি আমরা দেখি যে জার্মানিতে কিন্তু রাজনৈতিক এবং সামাজিকও একটা সমস্যা চলছে এবং সেই অবস্থাগুলো কিন্তু ভেঙে পড়ছে। তো এটা কি অর্থনৈতিক কারণটার কারণেই হচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে? দেন আর্থিকভাবে শক্তিশালী হলে অনেক সমস্যা কিন্তু ঢেকে যায়। আপনি যেটা বললেন একদমই কারেক্ট। আপনি ধরেন যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন যে জার্মানির চ্যান্সেলরকে, সবাই কিন্তু মনে করতে পারবে যে অ্যাঙ্গেলা মার্কেলের কথা। মার্কেলরে সবাই মনে রেখেছে এবং উনি দীর্ঘদিন ধরে জার্মানির চ্যান্সেলর ছিলেন। কিন্তু এখন বর্তমান যে চ্যান্সেলর, ওনার কথা কিন্তু কেউ কেউ নাম মনে করতে পারে না। কারণ কি মনে করতে পারে না? কিন্তু কারণ এইটাই যে জার্মানি কিন্তু আর্থিকভাবে যে জায়গায় ছিল, ইউরোপের নেতৃত্ব দিত, তারা কিন্তু এখন আর সেই নেতৃত্বের জায়গায় কিন্তু জার্মানি থাকছে না, বা ধীরে ধীরে তার সেই অবস্থাটা চলে যাচ্ছে। এখন এই যে নতুন যে সরকার, কিছুদিন অ্যাঙ্গেলা মার্কেলের পরে উলফ শলজ আসলেন, এই সরকার কিন্তু কিছুদিনের মধ্যেই তার পতন ঘটে গেল। জার্মানিতে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা, যে বর্তমান যে পার্লামেন্ট ছিল সেখান থেকে কিন্তু নতুন কোনো সরকার গঠন করা সম্ভব হলো না, ফলে অন্তর্বর্তী নির্বাচনের ডাক দিচ্ছে। এর পাশাপাশি সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে জার্মানিতে ডানপন্থী দলগুলো, যেটা হিটলার পরবর্তী সময়ে ডানপন্থী দলগুলো কিন্তু জার্মানিতে কখনোই, জার্মানির মানুষ কখনোই তাদেরকে আপনার অভ্যর্থনা জানায়নি, কখনো তাদের গ্রহণ করেনি। কিন্তু এই প্রথম জার্মানির ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা, বলা হচ্ছে যে এই মুহূর্তে ভোট হলে তারা প্রায় 26 পয়েন্ট কয়েক শতাংশ, মানে 26+ শতাংশ আপনি ভোট পাবে, যেটা এই শোলজের দলেরও
মানে কখনো কখনো বেশি, কোথাও কোথাও বেশি, কোথাও কোথাও তার সমান। তাহলে বুঝতে পারছেন যে একটা ডানপন্থী দলের উত্থান, ঠিক একইভাবে কিন্তু এই উত্থান হয়েছিল হিটলারের, কিন্তু এই একইভাবে উত্থান হয়েছিল। এক ছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়, দ্বিতীয় ছিল যে 30-এর দশকের যে মন্দা এবং জার্মানি জুড়ে যে আর্থিক মন্দা তৈরি হয়েছিল, মানুষের যে গভীর ক্ষত তৈরি হয়েছিল, আর্থিক ক্ষত, সেই জায়গায় কিন্তু আপনার হিটলারের উত্থান। তো এই আবার যদি জার্মানিতে ডানপন্থী শক্তির উত্থান ঘটে, তাহলে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা কিন্তু জার্মানি এর পাশাপাশি খাবে। পাশে যদি আরেকটা বলি, যে আপনি যেটা বললেন যে সামাজিক অস্থিরতা, হ্যাঁ, সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। এই সামাজিক অস্থিরতার সঙ্গে কিন্তু এই ডানপন্থা যুক্ত। যেরকম আপনাকে যদি বলি যে এই বড়দিনের আগে আপনি জানেন যে ইউরোপ জুড়ে সেখানে বড়দিনই হচ্ছে সেখানকার বড় উৎসব। সেই উৎসবের আগে সমস্ত বাজার ঘাট সব কিছু, মানে মানুষে লোকালয় থেকে বিভিন্ন লোক আসেন যে বাজারে আনন্দ করতে, তার জিনিসপত্র কিনতে, খাওয়ার জন্য। এইরকম একটা জায়গায় জার্মানির, সেখানে একজন সৌদি বংশোদ্ভূত জার্মান নাগরিক, তিনি তার গাড়ি উঠিয়ে দিলেন। এতে বেশ কয়েকজন লোকের মৃত্যুর কারণ হলো। এই যে মৃত্যুর কারণ, ওই সৌদি নাগরিক কিন্তু আবার মানসিক রোগের চিকিৎসক ছিলেন। ফলে বুঝতে হবে, যিনি নিজে মানসিক রোগের চিকিৎসক, তিনিই কিন্তু তার মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলেছেন। বলা হচ্ছে যে জার্মানিতে এক সময় এই যে ডানপন্থী দলগুলো, তারা কিন্তু শত্রু হিসেবে বেছে নিয়েছিল ইহুদিদের। বর্তমানে তারা যে ডানপন্থী দলের প্রধান শত্রু হিসেবে বেছে নিচ্ছে আপনার অভিবাসী যারা নাগরিক, যারা বিভিন্ন দেশ থেকে, আমাদের মতো বিভিন্ন দেশ থেকে যারা জার্মানিতে গিয়ে আছেন তাদেরকে। আর 2 নম্বর হচ্ছে মুসলমানদের। এদেরকে কিন্তু তারা টার্গেট করে, মানে তাদেরকে শত্রু হিসেবে গণ্য করে তারা এগোতে চাইছেন। অন্যদিকে আমরা যদি দেখি যে এই পরিস্থিতি তৈরি হলো, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে একটা ভঙ্গুর পরিস্থিতি, এর পেছনের কারণটা আসলে কি? এর পেছনের কারণ যদি আপনাকে দেখতে হয়, তাহলে জানতে হবে যে জার্মানি আসলে কি হয়েছিল। যদি আমি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বাদ দিই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যদি ধরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে 2 ভাগ করে ফেলা হলো। জার্মানিকে 2 ভাগ করে ফেলা হলে এক ভাগ গেল কমিউনিস্ট শিবিরে, এক দল থাকলো মার্কিন শিবিরে। তো এই যে আমেরিকান শিবিরে যে পশ্চিম জার্মানি ছিল, এইটা কিন্তু তখন পুরো ইউরোপ একটা বিধ্বস্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিধ্বস্ত, বলা হয় প্রায় 5 কোটির বেশি লোক মারা গেছে। তো এরকম একটা বিধ্বস্ত দেশে সেখানে শিল্প কারখানা কোনো কিচ্ছু নেই। এই সময় 1947 সালের দিকে আপনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি মার্শাল উনি একটা প্ল্যান করলেন যে যে ইউরোপ তাদের পক্ষে থাকবে, সেই ইউরোপকে তো বাঁচাতে হবে। তখন তিনি একটা পরিকল্পনা করলেন, যেটা সারা দুনিয়ায় মার্শাল প্ল্যান বলে পরিচিত। এই মার্শাল প্ল্যানের আপনার কারণই ছিল হচ্ছে যে ইউরোপকে বাঁচানো, এবং মার্কিন পুঁজি, তখন বিপুল পরিমাণ মার্কিন পুঁজি বিনিয়োগ করার জায়গা খুঁজছিল। তারা তখন ইউরোপকেই বেছে নিল। এর মধ্যে জার্মানি পেল $1.4 বিলিয়ন। সেই সময় $1.4 বিলিয়ন জার্মানিকে দেয়া হলো। এর পাশাপাশি কিন্তু ফ্রান্স, আপনার যুক্তরাজ্য সহ ইউরোপের ইতালি, সব প্রায় 16টা দেশ কিন্তু এই মার্শাল প্ল্যানের মধ্যে ছিল, এবং তারা কিন্তু আমেরিকার পয়সা নিল এবং নিজেদেরকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো। তো এই ইতিহাসে অন্যদের চেয়ে জার্মানি এগিয়ে গেল কেন? তার একটা বড় কারণ হচ্ছে যে জার্মানি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি, ইতালি এবং আপনার জাপানের যে চুক্তি, মিত্রশক্তির সঙ্গে যে চুক্তি হয়েছিল তাদের বলা হয়েছিল যে তারা কখনোই তাদের প্রতিরক্ষা ব্যয়কে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি করতে পারবে না। তারা সেনাবাহিনী কতটুকু রাখতে পারবে, সেনা সদস্য সংখ্যা, তারা কি অস্ত্র বানাতে পারবে, কি অস্ত্র বানাতে পারবে না, সব কিছু কিন্তু আপনি কিন্তু দেখবেন যে জার্মানি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তার কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র নেই, তার কোনো বড় ধরনের ফাইটার জেট কিচ্ছু নেই। সবগুলোই কিন্তু তার পুরো নিরাপত্তাই কিন্তু আমেরিকার উপরে নির্ভরশীল। একইভাবে আপনি জাপানকে দেখেন, একই জিনিস। কিন্তু আবার দেখেন আপনি ফ্রান্স বা ব্রিটেন বা যুক্তরাজ্য যাই বলি না কেন, তাদের কিন্তু দুটো দেশেরই কিন্তু পারমাণবিক বোমা এবং তার পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে। কিন্তু এদের কিন্তু এত পয়সা থাকা সত্ত্বেও এদের কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র নেই। তো এই পরিস্থিতি, এইভাবে কিন্তু জার্মানি গড়ে উঠেছিল। জার্মানি গড়ে ওঠার পেছনে 3টি কারণ, মানে এই যে শেষে 2000 পরবর্তী সময়ে জার্মানির যে তীব্র উত্থান, এই তীব্র বড় উত্থান, মানে এক ধরনের
এর পেছনে বলা হয় তিনটি কারণ। একটা হচ্ছে খুব কম দামে রাশিয়ার গ্যাস, 2 নম্বর হচ্ছে মুক্তবাজার অর্থনীতি, আর 3 নম্বর বলা হয় যে তার ন্যূনতম প্রতিরক্ষা ব্যয়। বলা হয় যে প্রতিরক্ষা ব্যয়ের প্রতিরক্ষার বিষয়টিকে মানে আমেরিকার ঘাড়ে চাপিয়ে বা ন্যাটোর ঘাড়ে চাপিয়ে জার্মানি রক্ষা পাওয়ার জন্য যে জার্মানিকে যে জন্য কোনো ধরনের কোনো পয়সা ব্যয় করতে হয়নি, এই 3টি কারণে কিন্তু জার্মানি দারুণভাবে ফ্লারিশ করেছে। এখন যদি প্রথম বলি যে এই যে তাদের যে উন্নতির কারণের মধ্যেই কিন্তু তাদের পতনের কারণগুলো নিহিত। আপনি দেখেন যে যেটা বললাম যে কম পয়সায় রাশিয়ার গ্যাস, এই যে রাশিয়ার গ্যাসের কথা দেখেন যে ইউক্রেনের সঙ্গে 2022-এর ফেব্রুয়ারিতে রাশিয়ার সংঘাত শুরু হলো। এই সংঘাতের পরে আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকলো এবং তাদের সঙ্গে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য তার ইউরোপের বন্ধুদেরও তারা চাপ দিতে শুরু করলো। যেই চাপ দিল তখন কিন্তু জার্মানিও শেষ পর্যন্ত মেনে নিল যে আমি রাশিয়ার সঙ্গে কোনো রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবো না বলা মাত্রই তার প্রথম সিদ্ধান্ত ও পরিপ্রেক্ষিতে রাশিয়া কিন্তু সরাসরি পাইপলাইনের মাধ্যমে, যেটা নর্ড স্ট্রিম নামে পরিচিত, এই নর্ড স্ট্রিমের মাধ্যমে কিন্তু গ্যাস সরবরাহ করতো। তারা গ্যাসের চাবি বন্ধ করে দিল। ফলে যে কম পয়সায় গ্যাস পেত সেই কম পয়সার গ্যাস তার নেই। এখন সে বিশ্বের বিভিন্ন বাজার থেকে তাকে খুঁজে পেতে ওই বিকল্প জ্বালানি তার সংগ্রহ করতে হয়েছে। এই বিকল্প জ্বালানি সংগ্রহ করতে গিয়ে কিন্তু তার প্রায় যে জ্বালানির দাম ধরেন 1 টাকা ছিল, সেই জ্বালানির দাম 1.5 টাকা 2 টাকাতে পৌঁছে গেল। এতে কিন্তু জার্মান অর্থনীতি ব্যাপকভাবে ধাক্কা খেল, কারণ পুরো ম্যানুফ্যাকচারিং শিল্প, তাদের শিল্প কি? তাদের শিল্প হচ্ছে অটোমোবাইল শিল্প, কেমিক্যাল শিল্প। আপনি যে একটু আগে বললাম ভক্সওয়াগন, তারপরে আপনার মার্সিডিজ বেঞ্জ, BMW, এই ধরনের বড় গাড়ি তাদের সম্পদ, কেমিক্যাল শিল্প তাদের সম্পদ। এই ধরনের সম্পদ মানে ম্যানুফ্যাকচারিং শিল্পে জার্মানি এই গত 3 বছরে ব্যাপকভাবে ধাক্কা খেল। তাদের মানে ম্যানুফ্যাকচারিং কস্ট এতটাই বেড়ে গেছে যে এই জ্বালানির দামের কারণে বলা হচ্ছে যে আমেরিকায় যে জ্বালানি 1 ইউনিট কিনতে যে পয়সা ব্যয় হয় তার প্রায় 3 গুণ ব্যয় হয় হচ্ছে জার্মানিতে। তো এখানে কেউ কলকারখানা করবে না, কারণ ওই দামে তাই সে যে দামে প্রোডাকশন দেবে সেই দামে পোষাবে না। এরপর যে আমি 2 নম্বর পয়েন্টে আসি, যে মুক্তবাজার অর্থনীতি। মুক্তবাজার অর্থনীতিতে জার্মানির সবচেয়ে বড় ক্রেতা ছিল কিন্তু আমেরিকা এবং চীন। আমেরিকা বাজার কিন্তু যখন থেকে আপনার মনে আছে হয়তো যে ট্রাম্প বললেন যে তুমি ন্যাটোর সুরক্ষা পেতে পারো, কিন্তু তোমাকে কিন্তু ফেলো করি মাখো তেল, যে তোমাকে পয়সা দিতে হবে। জার্মান সরকার কিন্তু একটু গাইগুই শুরু করলো যে আমি তো মানে পয়সা দেবো, এত পয়সা দেবো কেন। তখনই কিন্তু জার্মানির একটা বিরাট অটোমোবাইল শিল্প, মানে গাড়ির একটা বড় বাজার কিন্তু ছিল আমেরিকা। এই আমেরিকায় কিন্তু আস্তে আস্তে গাড়ির বাজারকে সে সংকুচিত, মানে তার উপর কর আরোপ থেকে শুরু করে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা শুরু করলো, যাতে জার্মানির ওই গাড়ির বাজার কিন্তু, কারণ আমেরিকার মতন বড় বাজার তো কোথাও নেই। আমেরিকা $4 ট্রিলিয়ন মতো পণ্য প্রতি বছর আমদানি করে, তো এই বড় বাজার সে আস্তে আস্তে হারাতে শুরু করলো। ঠিক একইভাবে জার্মান এই যে পণ্য, তার আরেকটা বড় ক্রেতা ছিল চীন। এই যে চীনের সঙ্গে ট্রাম্পের আমলের পর থেকে আমেরিকা যে সিদ্ধান্ত নিল যে চীনকে টাইট দেবে, তো চীনকে টাইট দেওয়ার যে পথ, সেই পথে কিন্তু জার্মানিও সেই পথ অনুসরণ করত। অথচ জার্মানদের বিনিয়োগের একটা বিরাট পরিমাণ ছিল হচ্ছে যে চীনে। ভক্সওয়াগন কিন্তু তার যে ইলেকট্রিক্যাল ভেহিকল, তা সব কিন্তু সেই বৈদ্যুতিন গাড়ি যে তৈরি করছে, সেই গাড়ি কিন্তু আপনার কারখানা কিন্তু চীনে। সেই চীনে একদিকে তার রপ্তানি ধাক্কা খেলো, একদিকে তার বিনিয়োগ ধাক্কা খেলো। দুই দিকে হওয়ার পরে জার্মানি কিন্তু আর পথ পেল না। যদি আমি 3 নম্বর পয়েন্টে আসি, যে সামরিক ব্যয়, এই সামরিক ব্যয়ের জার্মানি কিন্তু ইতিমধ্যে তার সামরিক ব্যয় বাড়াতে বাধ্য হয়েছে। যার বাজেটের আমেরিকার দাবি হচ্ছে যে তোমাকে 6%, মানে তোমার জিডিপি 6% ব্যয় করতে হবে, যেটা আমেরিকা করে থাকে, যে 6% ব্যয় করতে হবে এই প্রতিরক্ষা খাতে। জার্মানি তো এখনো 2%-এর বেশি যায়নি, সেই 2%-এর কাছাকাছি অথবা 2% এইরকম আছে। ফলে এই 3টে জিনিস, তাহলে দেখেন যে আমেরিকার 3টে সিদ্ধান্ত কিন্তু 3টেই, এক হচ্ছে ইউক্রেন সংঘাতের কারণে, 2 নম্বর হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতিকে সে আবার চাবি মুড়িয়ে টাইট দেওয়া শুরু করলো, যে তার কথা শুনে না। 3 নম্বর হচ্ছে যে তার প্রতিরক্ষা সহযোগিতা চাওয়ার জন্য সে পয়সা চাইলো, যে আমাকে পয়সা দাও, পয়সা দিলে আসি না নাই।
তো এই তিনটি কারণের জন্য জার্মানির যে অবস্থা শেষ পর্যন্ত আসছে, এর জন্য কিন্তু আমেরিকা একটা বড় বড় অংশ দায়ী। সেক্ষেত্রে আমেরিকা তো জার্মানির বন্ধু, আপনি বলছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আবার ন্যাটোরও একটি বড় অংশীদার, ইউরোপীয় ইউনিয়নের সাথে সামগ্রিকভাবেই আসলে আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নেরও নানা দেশ আছে যারা জার্মানির ভালো বন্ধু, তো তারা কি জার্মানিকে উদ্ধার করার জন্য এগিয়ে আসছে না? জার্মানিকে উদ্ধার করার বিষয়টা না, কিন্তু যে রাজনীতিতে আপনার বলা হয় না যে যে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু কেউ নেই। আপনাকে মনে রাখতে হবে যে জার্মানির যে অতীত ইতিহাস, তাতে কিন্তু সবাই তাকে ভয় পায়। আপনার ইউরোপ সবচেয়ে বেশি ভয় পায়, ইউরোপীয়রা, আমেরিকানরাও ভয় পায়। আপনি জার্মানি যেভাবে এগোচ্ছিল, জার্মানির অর্থনীতি যেভাবে এগোচ্ছিল, জার্মানি সবাইকে একদম মানে দুমড়ে মুচড়ে ফেলার মতো অবস্থা নিয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে প্রথম ভয় পেল ব্রিটেন। দেন প্রথম ব্রিটেন ভয় পাওয়ার কারণে কিন্তু ব্রিটেন মানে ইউরোপীয় ইউনিয়ন থেকেই বেরিয়ে গেল। কারণ ব্রিটেনের একটা তো যাত্রা বিমানের কথা বলা হয়, কিন্তু আসলে যাত্রা বিমান বা মানে স্বাভিমান যাই যেটাই বলি না কেন, তার চেয়ে বড় জিনিস হচ্ছে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নে থাকতে হলে জার্মানির কথা শুনে চলতে হতো। কারণ জার্মানির পয়সা বেশি, ক্ষমতা বেশি। আপনি ব্রিটেন ভয় পেয়ে সে বেরিয়ে চলে গেল। এখন জার্মানির পরে ছিল ফ্রান্স। ফ্রান্সও ভয় পেল, কারণ তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা, তাদের কিন্তু এটা ভালো না। আমেরিকাও মনে করলো যে জার্মানি যে হারে বাড়ছে, এদেরকে যদি এখনই আপনি বাড়ি দিয়ে যদি থামিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মানে জার্মানিকে আর কাউন্টেবল থাকবে না। আপনার পশ্চিম জার্মানির যে গ্রোথ ছিল, তারপরে যখন পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি এক হয়ে যখন জার্মানি হলো 1989 সালে, তারপরে কিন্তু তাদের গ্রোথ থেমে গিয়েছিল। অনেক বছর লেগেছে তাদের এই জিনিসটা রিকভার করতে, কারণ পশ্চিম জার্মানি এক ধরনের ছিল, পূর্ব জার্মানি আরেক ধরনের ছিল। ফলে তাদের রিকভার করে আস্তে আস্তে যখন তারা রিকভার করে একটা বড় ধরনের মোমেন্টাম পেল, ঠিক সেই সময় তাদেরকে কিন্তু আপনি দেখেন তাহলে ইউক্রেন যুদ্ধ করে মরল, কিন্তু প্রাণ দিল কিন্তু রুশ এবং ইউক্রেনের লোক। আর ক্ষতিগ্রস্ত সবচেয়ে মানে ক্ষতিগ্রস্তদের অন্যতম কিন্তু হচ্ছে জার্মানি। এর সঙ্গে সঙ্গে এই যে বললাম যে ভীতি, এই ভীতি কিন্তু যে জার্মানদের সম্পর্কে, যেটা এখনই ওখানে আর্থিক মন্দাবস্থার কারণে উগ্র ডানপন্থার জন্ম হচ্ছে, এবং তারা কিন্তু সেই আবার মানে হিটলারই হবে কিনা আমি জানি না, কিন্তু তাদের মধ্যে যে এক ধরনের ঘৃণার আবহ তৈরি হচ্ছে, যে জার্মান ব্লাডের পিউরিটির যে তত্ত্ব মানে হিটলারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই রকম যদি কেউ প্রচার শুরু করে। আর এই জিনিসগুলো আসলে বাতাস পাইই হচ্ছে যখন দেশের আর্থিক অবস্থা ভালো থাকে, মানুষের কাজ থাকে না, জিনিসপত্রের দাম বাড়ে। তো ঠিক একইভাবে জার্মানিতে খরচ বেড়েছে। আমার মনে আছে যে 2022-এ আমার সঙ্গে একজন জার্মান সাংবাদিকের দেখা হয়েছিল। ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে গ্যাসের, সে আমাকে বলছে দেখো আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। বিশ্ব তো একটু সাধারণ পরিবার, কারণ প্রচণ্ড শীতের মধ্যে আপনার প্রত্যেকটা বাড়িতে রুম হিটার চালাতে হয়, প্রত্যেকটা বাড়ি হিটিংয়ে, এবং সেই যে বাড়ি যে গরম থাকে, সে গরম থাকে কী জন্য? গরম থাকে তো হচ্ছে এই গ্যাস বা ইলেকট্রিসিটি কোনো না কোনো কারণে। তা সেটা সরবরাহ যদি কম দামের জিনিসটা বন্ধ হয়ে যায়, তাহলে তো তার কোনো বিকল্প থাকে না। তাহলে ইউরোপ এবং জার্মানির সামনে আসলে কি মানে এই অবস্থা কি চলতে থাকবে, নাকি এর থেকে উত্তরণের কোনো উপায়? এইখানে প্রতিবার একটা জিনিস আমরা ভুলে যাই যে সারা দুনিয়াটা একটা ট্রানজিশন বা একটা পরিবর্তনের ধারায় আছে, এবং এই পরিবর্তনের ধারা কোথায় হবে? আমরা বলি যে এই গন্তব্য মানে পরিবর্তনটার কথা আমরা বলতে পারি, কিন্তু গন্তব্যটা আমরা কেন এখনও মনে হয় না কোনো সারা বিশ্বের কাছে অজানা। এখন নানাভাবে বলা হচ্ছে যে ইউরোপ একটা মানে জায়গায় পৌঁছাতে যে কোনো জিনিসের একটা মানে টপ লেভেলে পৌঁছানো, তারপরে কিন্তু তার ডিক্লাইন স্টেজ এসে চলে যায়। ঠিক আছে, একদম একটা স্টেজের পরে আর আপনার গ্রোথ হবে না, আর আপনি এগোতে পারবেন না। তো পুরো ইউরোপ জুড়ে একটা মানে তাদের কিন্তু ডিক্লাইন শুরু হয়ে গেছে। এখন বলা হচ্ছে যে এই 21 শতাব্দী, এই শতাব্দী হচ্ছে শতাব্দী, এশিয়ার শতাব্দী। এই শতক হবে এশিয়ার শতক। এবং আপনি যদি দেখেন যে জাপান, কোরিয়া, এই দুটোকে বাদ দিয়েও যদি দেখেন, আপনি চীন, সে ভারত, আপনি ইভেন বাংলাদেশেও এগোচ্ছিল, এখনও নিশ্চয়ই বাংলাদেশে আরও সম্ভাবনা আছে। আপনি ভিয়েতনাম দেখেন, আপনি থাইল্যান্ড দেখেন, সিঙ্গাপুর দেখেন, আপনি যে কোনো ফরম্যাটে যে কোনো বিশ্বের যে কোনো মহাদেশের সঙ্গে তুলনা করলে এশিয়া অন্য যে কোনো দেশের তুলনায় এগিয়ে। তো এই যে ট্রানজিশন, এর মধ্যে আবার বড় বড় দেশগুলো
যেগুলো জনসংখ্যা বেশি তারা ইতিমধ্যে কিন্তু ব্রিক তৈরি করে ফেলেছে, এবং বলা হচ্ছে যে ব্রিক যে সংগঠন তৈরি হচ্ছে, কি গতকাল না পরশু ব্রিকের স্থায়ী সদস্য হয়েছে ইন্দোনেশিয়া। টোটাল পপুলেশন, ওয়ার্ল্ড পপুলেশনের এখন যে ব্রিকের যে সদস্য বা তাদের সহযোগী সদস্য যারা হচ্ছে, তার টোটাল পপুলেশনের প্রায় 45 to 47% এই ব্রিকের মধ্যে চলে আসছে। ফলে এদেরকে আর অস্বীকার করে মানে আমেরিকা বা ইউরোপীয়দের পক্ষে সম্ভব বলে মনে হয় না। এখন জার্মানির পক্ষে যদি তো মনে হয় কখনো যে আমেরিকার চেয়ে বন্ধুত্ব চেয়ে যা তার চীন তার জন্য ইম্পর্ট্যান্ট, তাহলে সেটা হতে পারে। যেরকম দেখেন যে আপনার ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দিয়েছেন, কিন্তু ফ্রান্স কিন্তু মুখ খুলেছে। সে বলেছে যে গ্রিনল্যান্ডের উপর কোনো ধরনের হামলা বা এইটা দখল করার কোনো প্রচেষ্টা ইউরোপ এর বিরুদ্ধে। ফলে এই ট্রানজিশনটা, এই যে আমরা বলছি যে রূপান্তরটা হতে চলছে, কিন্তু রূপান্তর কোন জায়গায় গিয়ে শেষ হবে এইটা কিন্তু আমরা কেউ জানি না। যে এর আগে যে রূপান্তরটা হয়েছে সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 5 কোটির বেশি লোকের মাধ্যমে গিয়ে শেষ হয়েছে, এবং এখন যে রূপান্তর হবে এই রূপান্তরের ফল কি, এটা লোক নানা বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ। আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এখন সারা দুনিয়ায় অনেক দেশ পরমাণু অস্ত্রের অধিকারী। এখন এই কথা বারবার আমাদের মনে হয় যে যেটা আইনস্টাইন বলেছিলেন যে আমি তৃতীয় বিশ্বযুদ্ধে কি হবে আমি জানি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধ মানুষকে ঢিল পাটকেল নিয়ে মানে ইট পাটকেল নিয়ে লড়াই করতে হবে, এটুকু বলতে পারি। তো এই হচ্ছে বিশ্বের মানে বর্তমান বিশ্বের পরিস্থিতি। ফলে আমরা কিন্তু এখন কালকে কোনো মন্তব্য করে দেওয়াটা অন্তত আমার পক্ষে সমীচীন হবে না, যে জার্মানি বা ইউরোপ কী ব্যবস্থা নেবে এটা তাদেরকে ঠিক করতে হবে, যে তাদের অবস্থা তারা কীভাবে ফিরিয়ে আনবে। ধন্যবাদ সেলিম খান, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা জানলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।